আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী, বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন এবং সৃজনশীলে তুমি কিভাবে 62 থেকে 65 মার্ক ক্যারি করতে পারবে এরকম একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, তোমার টেনশন হওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ পরীক্ষা খুবই সন্নিকটে এবং বাংলার যতগুলো সিলেবাস, 12টা পদ্য, 12টা গদ্য এবং 2টা সহপাঠ, এটা নিয়ে কিন্তু তুমি হিমশিম খাচ্ছ হয়তোবা। এখন আমরা লিখন স্যারকে আজকে নিয়ে আসবো এবং আলোচনা করবে। স্যার আজকে পুরো ফাইনাল সাজেশন দিবে এবং ফাইনাল সাজেশনের পাশাপাশি তিনি কিভাবে সৃজনশীল লিখতে হয় টোটাল নিয়মটা তিনি তিনার জায়গা থেকে ব্যাখ্যা করবেন। এখন স্যার সাময়িক কয়েকদিন থেকে খুবই অসুস্থ, স্যারের চোখে অঞ্জনি বের হয়েছে, যার কারণে আজকে আমি স্যারকে তারপরে জোর করে নিয়ে আসছি এবং বলছি স্যার আপনি চশমা পরে হলেও বাচ্চাদের ক্লাসটা নিতে হবে। তো আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন? আসসালামু আলাইকুম শিক্ষার্থী সবাইকে। তুমি সবকিছু বলেই দিয়েছো, তো আমি এটাকে আর দীর্ঘায়িত করব না। আসলে প্রান্ত জিস্ট কথাটা বলে দিয়েছে। পুরো বাংলার আজকে পদ্য গদ্য সহপাঠের সাজেশন যেটা দিব এবং একটা সৃজনশীল আজকে দেখিয়ে দিব, যেটা দিয়ে 7টা সৃজনশীলে তোমরা কিভাবে এইভাবে সাজাতে পারো, টাইম ম্যানেজমেন্ট করতে পারো, সে বিষয়গুলো থাকবে। তো প্রান্ত, আপনি আমি শুরু করি। ওকে, থ্যাংক ইউ। প্রান্ত যেটা বলছিল যে আসলে অনেকগুলো পদ্য গদ্য এবং সহপাঠ, শেষ সময় এতগুলো পড়া তোমাদের জন্য কঠিন। পাশাপাশি সৃজনশীল তোমরা জানো লেখার পর 70 নম্বর, এর মধ্যে একটা ভালো নম্বর ক্যারি করার দরকার। আমি জানি এমসিকিউ ভাবনাও তোমাদের রয়েছে, সেটি নিয়েও আমরা কাজ করছি। এমসিকিউ এর ভাবনাটাও আমরা পরের ক্লাসে দূর করব, যে কিভাবে এমসিকিউটাকে খুব অল্প সময়ে ভালো করে দেওয়া যায়। তো চলো শুরুতেই আসি আমাদের মূল যে ব্যাপারটি সেটাতে, সেটা হচ্ছে পদ্য 12টি, গদ্য 12টি এবং সহপাঠ 2টি। এখন সমন্বিত যেহেতু পরীক্ষা, প্রথমেই তোমাদের সাথে আমি কথা বলবো যে এই গদ্য পদ্য সহপাঠ থেকে তুমি আসলে কোনগুলোকে প্রায়োরিটি বেসিসে পড়াশোনা করবা। হ্যাঁ, এবং আমি যে সাজেশন দিচ্ছি ইনশাল্লাহ এটির ওপর ডিপেন্ড করতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমেই আসি আমাদের আলোচনার প্রথমেই। দেখো, আমি 3 স্টারে রেখেছি আমাদের অপরিচিতা। তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প। এখানে মূলত যৌতুক প্রথা, নারী শিক্ষা এবং বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে পৌরসত্ব ভাবনা সেগুলো রয়েছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। 2 নম্বর হচ্ছে বিলাসী, আমাদের সমাজ ব্যবস্থায় আসলে সমাজের যে ভুল ত্রুটিগুলো, ভাবনাগুলো, সেখানের সাথে মানবতার একটা সম্পর্ক দেখানো হয়েছে। এটিও তোমাদের এবছর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। এরপরে বলার অপেক্ষা রাখে না মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি। খুবই ছোট্ট হলেও সমাজের যে নারীর ভাবনার যে বাস্তবতাটাকে তুলে ধরা হয়েছে, নারীর সংগ্রাম যেটা তুলে ধরা হয়েছে, সে অ্যাপ্রোচ থেকে এইটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তার মানে তোমাদের সবাই জানো, একটু বলে দিই আমি, তোমাদের গদ্য যেটা, এইখানে কিন্তু সৃজনশীল উদ্দীপক দেওয়া থাকবে 4টি। কমপক্ষে এখান থেকে তোমাদের 2টি অ্যান্সার করতে হবে। তবে শিক্ষার্থীরা এখান থেকে মোটামুটি 3টিও অ্যান্সার করে, বেশিরভাগ ক্ষেত্রে 3টি অ্যান্সার করে। তো 4টি এই সৃজনশীলের মধ্যে আমার ভাবনা, আমার চিন্তা, এই 3টা থেকেই 1টি 2টি চলে আসবে। হ্যাঁ, এখান থেকে 2টি পাওয়ার একটা চান্স থাকবে। এরপরে অনেকেই সাজেশনে এটি হয়তো রাখবে না, সাহিত্যে খেলা। এটি সমসাময়িক হিসাবে সাহিত্যে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য। এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর। সাহিত্যটা আসলে রচনার ক্ষেত্রে মানুষের চিন্তাগুলো কেমন হওয়া দরকার, সাহিত্যের চিন্তা ভাবনাগুলো কিভাবে নিজেকে আঁকড়ে ধরে সাহিত্যটা রচনা করা দরকার, সে ভাবনাগুলো তিনি প্রকাশ ঘটিয়েছেন এই প্রবন্ধে। তোমরা জানো প্রবন্ধ মানেই হচ্ছে লেখকের নিজস্ব কি চিন্তা ভাবনা আসলে। এরপরে আমার কাছে মনে হয় কাজী নজরুল ইসলামের যৌবনের গানটা এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তারাও বিগত সালের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, কি করে এটাকে আঁকড়ে ধরেছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ হবে। এরপরে আমার কাছে মনে হয় যে রেইনকোট, মুক্তিযুদ্ধের একমাত্র যে গল্প রেইনকোট, এটি তো না দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তোমরা যে 4টি উদ্দীপক পাবে আমার ভাবনাতে, এই প্রথম 3টি গল্প এবং এই যে নিচের 3টি, 2টা প্রবন্ধ এবং একটা মুক্তিযুদ্ধের গল্প, এর ভিতর থেকেই 4টা পেয়ে যাওয়ার কথা। অফুরন্ত তোমাদের একটু মনে হয় যে যে জিনিসটা দেখে যাওয়া দরকার, অর্ধাঙ্গী এবং নেকলেস, এটাকেও আমি 2 স্টারে রেখেছি। গদ্যের জন্য এই হলো আমার সাজেশন। এখানে 1 2 3 4 5 6, এই প্রথম 6টাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে এবং পরবর্তীতে আরো 2টাকে তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখবে। এটা হলো আমার গদ্যের সাজেশন। ওকে, এরপরে চলো আমরা চলে যাব পদ্য। পদ্যতেও তোমরা জানো 12টি রয়েছে। এখানে সাজেশন হিসাবে আমি ফার্স্টে যেটাকে রেখেছি সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। তোমরা জানো এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ।
এরপরে রেখেছি সোনার তরী এবং বিদ্রোহী। আমার বিশ্বাস যে এই তিনটের মধ্যে থেকে একটি বা দুটি পেয়ে যাবা। তোমরা পদ্যের ক্ষেত্রে জানো এখানে সৃজনশীল থাকবে হচ্ছে, আমি সংক্ষেপে লিখলাম, সৃজনশীল দেওয়া থাকবে তিনটি, কমপক্ষে এখান থেকে দুটি তোমাদের অ্যান্সার করতে হবে, কমপক্ষে দুটি। তো আমার ভাবনা থেকে প্রথমে এই তিনটা থেকেই চলে আসার কথা। এরপরের ভাবনায় আমি রেখেছি সাজেশনে 18 বছর বয়স, এটাও 3 স্টারে রেখেছি। এরপরে অনেকে এটা সাজেশনে নেয়নি, কিন্তু আমার যেন দৃঢ় বিশ্বাস যে ঋতু বর্ণনটা, তোমরা জানো যে মধ্যযুগের কবি আলাউল এটা রচনা করেছেন, এবং মধ্যযুগের আর কোনো কবির এইরকম কবিতা সচরাচর খুব কম দেখা যায়। এই জন্য ঋতু বর্ণনটা এবং আমাদের বাংলাদেশের 6টা ঋতুর বর্ণনা যেহেতু এর ভিতরে রয়েছে, সেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ হবে। এরপর অনেকেই এইটাকে অ্যাভয়েড করেছে, সেটা হচ্ছে সুচেতনা। আমার ভাবনাই এটি অবশ্যই তোমাদের দেওয়ার মতো একটা কবিতা। দেখবা যে কলেজে টিচাররা উদ্দীপক দাগানোর ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে এটি খুবই গুরুত্ব দিয়ে দেখেছে। তাহলে শিক্ষার্থীরা এই যে 1, 2, 3, 4, 5, 6 এই 6টার মধ্যে থেকেই তোমরা সৃজনশীল পেয়ে যাবা। তথাপিও তোমরা একটু তাহারে পড়ে মনে প্রতিদান বা ফেব্রুয়ারি 1969 দেখে যেতে পারো। তাহলে তোমার ফার্স্ট ভাবনায় রাখবা হচ্ছে ওপরের 6টি 12টির মধ্যে, আর 1টা 2টা পড়ে যাওয়া দরকার, সেক্ষেত্রে এই 2টা তোমরা দেখে যেতে পারো। এটা হলো আমাদের পদ্যের সাজেশন। আমি মূলত 12টা পদ্যের মধ্যে আমি চাচ্ছি যে প্রথম যে 6টাগুলো তোমরা অর্ধেক পাবা, অর্থাৎ ওখান থেকেই চলে আসবে, কিন্তু তদুপরি আমি দেওয়ার চেষ্টা করছি আরো 1টা 2টা একটু দেখে যাওয়াটা বেটার হবে। আর এই যে তোমরা জানো এটা তো 100% লিখে দেওয়া যায়, কি বলো, এই দুটা 100% লিখে দেওয়া যায়। এটা হচ্ছে গ বিভাগ এবং ঘ বিভাগ থেকে এটি তো আসছে। এবার আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করব এমসিকিউ এর জন্য গদ্য 12টি, পদ্য থেকে 12টি এবং সহপাঠ থেকে 6টি, মোট 30টি এমসিকিউ আসবে। এই জন্য সবগুলো পড়াটাই গুরুত্বপূর্ণ। তবে আমরা পরবর্তী শুধু এমসিকিউ পার্টের যে ক্লাসটি থাকবে, সেখানে প্রত্যেকটি পদ্য গদ্য সহপাঠে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তুলে নিয়ে আসবো একটা লং ক্লাসে, সেইখানে তোমরা এমসিকিউ গুলো দেখে যেতে পারো। তাহলে প্রথম অংশে আমি যেটা রেখেছি সেটি হলো সাজেশন, অর্থাৎ তুমি গদ্যের ক্ষেত্রে আমি যে সাজেশনটি দিলাম 12টার ভিতরে 6টা প্রথম, ওইটা ফার্স্ট প্রায়োরিটি, উপরন্ত আমি 2টা দিয়েছি। পদ্যের ক্ষেত্রেও আমি 12টার ভিতরে প্রথমত 6টা দিয়েছি, উপরন্ত আরো 2টা দিয়েছি সহপাঠ। এটা হলো তোমার সাজেশন, অর্থাৎ তুমি পুরো প্যাকেজটাকে এই সাজেশনের আওতায় নিয়ে এসে একটু ছোট করবা। এইবার চলো আমরা পরের পাঠে চলে যাব। সেটা হচ্ছে কি যে ভাইয়া আমাদের তো আসলে সৃজনশীল 70 নম্বর, এই 70 নম্বরের ভিতরে আমাদের ক্লাসের যে মোটোটা ছিল সেটা হচ্ছে 62 থেকে 65 আমরা কিভাবে ক্যারি করতে পারি, কিভাবে তুমি এটা পাবা। তো এই জন্য আমার ফার্স্ট পরামর্শ যেটি, 7টি সৃজনশীলই তোমাকে টাচ করতে হবে। তোমরা অনেক ক্ষেত্রেই প্রথম দিকে একটা সৃজনশীল লিখতে গিয়ে তুমি অনেক বড় করে ফেলো, অনেক বেশি লিখে ফেলো, পরবর্তীতে টাইম ম্যানেজমেন্ট করতে পারো না। মনে রাখতে হবে এই ক্ষেত্রে সৃজনশীলে প্রত্যেকটার পিছনে 22 মিনিট করে সময় তুমি পাবা। তাহলে 22 মিনিট করে পেলে প্রত্যেকটাই টাচ করবা। 6টা লেখার পরে আরেকটা বাজেভাবে লেখা যাবে না, এতে করে মার্কস অনেকখানি কমে যাবে। তুমি 7টাকেই সমান প্রায়োরিটি দিয়ে যেন লিখতে পারো, সেটি তোমাকে ফার্স্ট গুরুত্ব দিতে হবে। এইবার আসো, আমি আজকে তোমাদের একটা বিদ্রোহী কবিতার আলোকে একটা উদ্দীপক নিয়েছি, এবং সেই উদ্দীপক থেকে কিভাবে সৃজনশীলগুলো, প্রতিটা সৃজনশীল তুমি কতটুকু লিখবা, কিভাবে লিখবা, কোনটার পর কোনটা সাজাতে হবে, এই বিষয়গুলো আমি মার্কসগুলো দেখাই দিব। এবং অঙ্কের মতো কিছু কিছু জায়গায় নম্বর আছে, তোমরা একটু ফলো করলেই, একটু লক্ষ্য করলেই তোমরা প্রতিটা সৃজনশীল থেকেই 9 মার্কস করে ক্যারি করতে পারবা। তো প্রথমেই আসো, বিদ্রোহী কবিতার যে আমি উদ্দীপক তোমাকে দেখাবো, এর জন্য তোমাকে প্রথমে জানা দরকার কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় আসলে কি কি বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কারণ আমি উদ্দীপকটা যে দেখাবো কিসের বেসিসে দেখাবো, সুতরাং এইটার মধ্যে দিয়ে তুমি বিদ্রোহী কবিতার মোরালিটি কি বা মূল ভাবনাটা কি সেটা দেখতে পাবা। পুরো কবিতায় যদি লক্ষ্য করো, কবিতার শুরুতেই দেখবা বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শেখর হিমাদ্রির। এই যে কথাবার্তাগুলো তুলে আনা হয়েছে, এই প্রথম আলোচনা থেকে আমরা জানবো এখানে কবির মূলত আত্মবিশ্বাস ঘোষিত হয়েছে। আত্মবিশ্বাস 1 নম্বর, কবিতার শুরুতেই কবির যে চিরচেনা চির উন্নত যে আত্মবিশ্বাস সেটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরপরে কবিতার ভেতরে ক্রমান্বয়ে যদি যাও, যে কন্টেন্টটি তুমি পাবা সেটি হচ্ছে বিশাল বড় একটা শক্তি হচ্ছে ব্রিটিশ উপনিবেশবাদ শক্তি। এই দীর্ঘ 100-200 বছর ধরে যে ব্রিটিশ উপনিবেশ শাসন ব্যবস্থা ভারতবাসীকে বা বঙ্গবাসীকে যে শাসন করেছে, পুরো ভারতবাসী বা আমরা ভুলে গেছি যে স্বাধীনতা জিনিসটা কি।
তো এই উপনিবেশ শাসন ব্যবস্থা তোমরা জানো ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিশাল এক শক্তি, সেই শক্তির বিরুদ্ধে কবি মূলত এক বিদ্রোহ প্রকাশ করেছেন। তাহলে এইখানে দ্বিতীয় কন্টেন্টটা হলো উপনিবেশবাদ, উপনিবেশবাদ শক্তির বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে কবির বিদ্রোহ প্রকাশ পেয়েছে, কবির বিদ্রোহ। 2 নম্বর কন্টেন্ট হচ্ছে এইটা। তবে শিক্ষার্থীকে এখানে একটু জিনিস মনে রাখতে হবে, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা উপনিবেশবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে কবির যে বিদ্রোহ প্রকাশ করেছেন, সেক্ষেত্রে তিনি ইতিহাসের পৌরাণিক কাহিনী, দেবদেবতার শক্তিগুলোকে কি কাজে লাগানোর চেষ্টা করেছেন। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে তিনি যে প্রতিবাদ করেছেন, যে বিদ্রোহ করেছেন, এটার জন্য ইতিহাসের পৌরাণিক কাহিনী, ভগবানদের শক্তি, এই বিভিন্ন শক্তিগুলো প্রদর্শন করার চেষ্টা করেছেন। যেহেতু এটা একটা বড় শক্তি, তাই এর বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে তিনি বড় বড় শক্তিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছেন বা সেই ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। 3rd নম্বর যে ইস্যুটা আছে, অর্থাৎ 3টি কন্টেন্টের উপরে দাঁড়িয়ে আছে বিদ্রোহী কবিতাটা। এই 3টি কন্টেন্ট জানলে পরে উদ্দীপকে কি আছে সেটা তুমি জানতে পারবা। সর্বশেষ কন্টেন্টটা কি, এই যে তোমার শোষিত বা অধিকার বঞ্চিত যে বঙ্গবাসী আছে, আমি একটু লিখে দিই, অধিকার বঞ্চিত ভারতবাসীর পক্ষে কবি অবস্থান নিয়েছেন। মোট 3টি কন্টেন্ট তোমাকে একটু মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, তাহলে 1 নম্বর আমি একটু বলছি, খেয়াল করো, এই কবিতার ভিতরে কবির আত্মবিশ্বাস ঘোষিত হয়েছে। 2 নম্বর কন্টেন্টটি হচ্ছে উপনিবেশবাদ শক্তির বিরুদ্ধে কবির বিদ্রোহ প্রকাশ পেয়েছে, এক্ষেত্রে তিনি ইতিহাস এবং পৌরাণিক শক্তিগুলো ব্যবহার করেছেন। এবং 3 নম্বর কন্টেন্টটা হলো শোষিত এবং অধিকার বঞ্চিত মানুষের পক্ষে অবস্থান। তাহলে পুরো বিদ্রোহী কবিতা থেকে তোমাকে আমি কন্টেন্টটা দাঁড় করিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা কবিতার মূল কন্টেন্টটা তোমার মাথায় থাকতে হবে, যে আমি এই কবিতার ভিতরে এই বিষয়বস্তুগুলো পেয়েছি। তাহলে তুমি উদ্দীপকের সাথে ফাইট দিতে পারবা যে উদ্দীপকের ভিতরে কি কি বিষয়বস্তু তোমার আছে। তো চলো এই কবিতার তাহলে 3টা কন্টেন্ট মাথায় নিয়ে নাও। এবার দেখো আমরা একটা উদ্দীপকে গিয়ে ঠিক এইটাকে কিভাবে চ্যালেঞ্জ করা যেতে পারে সে বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, চলো। এখানে আমি একটা উদ্দীপক নিয়েছি, এবার লক্ষ্য করো। এখানে কবি বলছে, এটাও নজরুলের একটি কবিতা, আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু, 700 নরক জ্বালা জলে মম ললাটে, মম ধম কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে। আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার, আমি মর্তে সাহারা গবিছাপ, আমি অশিব তিক্ত অভিশাপ। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও একজন কবি বলছেন আমি যুগে যুগে আসি, অর্থাৎ কবি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, হেতু মানে কারণে, অর্থাৎ কোন একটা মহাবিপ্লব ঘটানোর জন্য তিনি এসেছেন। এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু, এই স্রষ্টার শনিতে মানে মহাকালে যখন শনি বা খারাপ কিছু আবির্ভূত হয়। এরপরে বলছে মম ধূম কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘোলাটে, যখন দেবতা শিবেরও মানে ত্রিনয়ন ঘোলাটে করে তোলে, আমি স্রষ্টার বুকে সৃষ্টি, তখন তিনি এই স্রষ্টার বুকে সৃষ্টি হয়ে আসেন এবং অনুতাপ হাহাকার সৃষ্টি করেন। আর মর্তে সাহারা গবিছাপ, সাহারা এবং গবি মরুভূমিতে তিনি ছাপ ফেলে দেন, আমি অশিব তিক্ত অভিশাপ, অর্থাৎ সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি তিক্ত অভিশাপ রূপে আবির্ভূত হন। স্পষ্টত লক্ষ্য করে দেখো, এখানে একজন কবি বারবার আসতে চেয়েছেন, বিপ্লব করতে চেয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ এইখানে এক বিপ্লব বা বিদ্রোহের বহিঃপ্রকাশ ঘটেছে, বিপ্লব বা বিদ্রোহের বহিঃপ্রকাশ ঘটেছে কার বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। বিপ্লব বা বিদ্রোহ ঘটেছে ভার্সেস কার বিরুদ্ধে? অন্যায়, অভিশাপের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তাহলে পারে এই যে উদ্দীপকটি তোমাদেরকে আমি দেখালাম, একটু লক্ষ্য করে দেখো তো, বিদ্রোহী কবিতায় তুমি কি পেয়েছিলা? বিদ্রোহী কবিতায় তুমি পেয়েছো আত্মবিশ্বাস, 2 নম্বর উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ কবির, 3 নম্বর হচ্ছে শোষিত বঞ্চিত ভারতবাসীর পক্ষে কবির অবস্থান। ওকে, 3টা কন্টেন্টের ভেতরে তুমি উদ্দীপকে পেলা কয়টা? একটা।
তাহলে পারে এইখানে কিন্তু সার্বিক ভাব নয়, এটি তোমাকে বুঝতে হবে। এইবার চলো সৃজনশীলে 10-এ 10 পেতে গেলে ক খ গ ঘ কিভাবে আমরা অ্যান্সার করব সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে কবি কি মানেন না, নিশ্চয়ই তোমরা লাইনে দেখেছো এইখানে 1 নম্বরের জন্য সৃজনশীল থাকে, এইখানে অনেকে অনেক বড় করে লেখার চেষ্টা করো, এখানে অনেক বড় লেখার কোনো সুযোগ নেই। কবি কি মানেন না? কবি আইন মানেন না, শেষ। কবি আইন মানেন না, মানেন না, এইটুকু লিখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা যে ক থাকে এই ক এর ক্ষেত্রে তুমি যে কাজটি করবা এইখানে কখনোই লং ভার্সনে অ্যান্সার করতে যাবা না, হ্যাঁ, শুধু যে কথাটিকে বলবে সেই কথাটুকুর অ্যান্সার করে দিবা, এটির জন্য 1 নম্বর বরাদ্দ। এবার আসো ক্ষয় কি, ক্ষয়ের জন্য কত নম্বর বরাদ্দ থাকে? 2 নম্বর। এই ক্ষেত্রে অ্যান্সার করার, এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার করার ক্ষেত্রে অনেক বেশি পারদর্শিতা দেখানোর দরকার নেই, আসলে খ গ এবং ঘয়ের পারদর্শিতাটা এখানে খুব জরুরি। তো এখান থেকে একটু মনোযোগ দাও। যবে উৎপীড়িতের কন্দন রোধ, এখানে রোধ হয়েছে, রোল হবে। যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, এ কথা বলার কারণ কি? এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে খ নম্বরটি তোমরা অ্যান্সার করবা, এটির নম্বর কত? 2। এই 2 এর জন্য বলা হয়ে থাকে একটা জ্ঞানমূলক আর একটা হচ্ছে অনুধাবনমূলক। তাহলে জ্ঞানমূলক বলতে এই লাইনটাতে যা বোঝাবে তার মর্ম কথাটা তোমাকে প্রথমে 1 লাইনে অ্যান্সার করে নিতে হবে, 1 থেকে 1.5 লাইনে, এবং এরপরে এই কথাটাকে তোমাকে কি করতে হবে? এই কথাটাকে তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। অর্থাৎ ওপরে যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটার মর্ম কথা 1 লাইনে যে অ্যান্সার করবা, এটার জন্য অঙ্কের মতো 1 নম্বর বরাদ্দ, যেটা ব্যাখ্যা করবা এটাতে অঙ্কের মতো 1 নম্বর বরাদ্দ, 1 1 2 অঙ্কের মতো নম্বর। কিন্তু অনেক শিক্ষার্থী যে কাজটি করে, এটি বলতে কি বোঝানো হয়েছে, ও বুঝায় চলে গেছে 1 পেজ। তো তুমি যদি 2 পেজও বুঝায় চলে যাও তুমি একই পাবা। তাহলে খ নম্বর অ্যান্সার করার সিস্টেমটা হলো যে লাইনটা দিবে তার মর্ম কথাটি তোমাকে প্রথমে এক্সপ্লেন করতে হবে ফার্স্ট 1 থেকে 1.5 লাইনের মধ্যে, এবং তারপরে সেই কথাটাকে কয়েক লাইনের মধ্যে দিয়ে এক্সপ্লেন করতে হবে। আমি করে দিচ্ছি, তোমরা একটু দেখো। হ্যাঁ, প্যারা করতে হবে, আমি সেটাই বলে দিয়েছি, এইখানে প্যারা করতে হবে। অর্থাৎ 1 লাইনে 1 বা 1.5 লাইনে একটা উত্তর করবে, তারপরে প্যারা করে পরের লাইনে ওটা এক্সপ্লেন করবে। এবার আসো, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, এই কথা বলার কারণ কি? দেখো এর মর্ম কথাটা হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন যতদিন আকাশে বাতাসে অত্যাচারী যে মানুষজন, অধিকার বঞ্চিত যে মানুষজন আছে তাদের কান্না যতদিন থামবে না, কবির বিদ্রোহ ততদিন থামবে না। এর উপর লাইন হচ্ছে, আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অর্থাৎ কবি তখনই শান্ত হবেন যখন আকাশে বাতাসে এই বঞ্চিত, অধিকার বঞ্চিত মানুষের কান্না থামবে না, ততক্ষণ পর্যন্ত মানে ওনার বিদ্রোহ থামাবেন না। তাহলে এক কথায় উত্তর হচ্ছে, 2টা এখানে প্রাসঙ্গিক হতে পারে যেহেতু এটা অনুধাবনমূলক। সেটা হচ্ছে অধিকার বঞ্চিত বঙ্গবাসী বা ভারতবাসীর কান্না যতদিন থামবে না ততদিন কবির বিদ্রোহ থেমে থাকবে না, কবি শান্ত হবেন না, এটিও হতে পারে এই 1 লাইনের অ্যান্সার। আরেকটা হতে পারে সেটা হচ্ছে অধিকার বঞ্চিত ভারতবাসীর পক্ষে অবস্থান ব্যক্ত করতে গিয়ে তিনি আলোচ্য উক্তিটি করেছেন। এইটা হচ্ছে প্রথমের অ্যান্সার গেল, এবং এটার জন্য 1 নম্বর বরাদ্দ। অবশ্যই এখানে প্যারা করবা, এবার এক্সপ্লেন করবা এইভাবে। সেটা হচ্ছে কবি ব্রিটিশ উপনিবেশবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তবে কবির এই বিদ্রোহ চলমান ততদিন থামবে না যতদিন ভারতবাসীর ওপরে অত্যাচার ব্রিটিশ শাসন ব্যবস্থার বন্ধ হবে না। অর্থাৎ যতদিন তাদের এই কান্না থামবে না, আকাশে বাতাসে এই কান্নার রোল থামবে না, ততক্ষণ পর্যন্ত কবিতার বিদ্রোহ থামাবেন না, এই বিদ্রোহ জারি রাখবেন। অর্থাৎ অধিকার বঞ্চিত মানুষের পক্ষে অবস্থান ব্যক্ত করতে গিয়ে তিনি আলোচ্য উক্তিটি তুলে ধরেছেন। এই যে দেখো, এইখানে 1, এখানে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক এবং খ এটা অঙ্কের মতো নম্বর, এখানে নম্বর কাটার কোনো সুযোগ নাই। 1 আর 2 কত হলো? 3। এইবার চলো পরেরটাতে চলে যায়। একটা প্রশ্ন করেছি, প্রশ্নটা তোমাকে বুঝতে হবে, সেটি হচ্ছে গ নম্বর। উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এখন শিক্ষার্থী বন্ধুর মাথায় চট করে আসতে হবে, আমি কিন্তু একদিক দিয়ে বিদ্রোহী কবিতা পড়াই ফেলছি সংক্ষিপ্তভাবে। বিদ্রোহী কবিতার ভিতরে 1 নম্বর কি ছিল জানি? 1 নম্বর ছিল কবির আত্মবিশ্বাস, আত্মবিষয়ে মহিয়ান কবি। 2 নম্বর হচ্ছে উপনিবেশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে কবির চরমতম বিদ্রোহ প্রকাশ পেয়েছে। 3 নম্বরটি হচ্ছে কি অধিকার বঞ্চিত ভারতবাসীর পক্ষে কবির অবস্থান ব্যক্ত হয়েছে, সহাবস্থান ব্যক্ত হয়েছে। তাহলে বিদ্রোহী কবিতার মোট কন্টেন্ট ছিল হচ্ছে 3টি, কিন্তু উদ্দীপকের ভিতরে তোমরা কি পেয়েছো? শুধু বিপ্লব, বিদ্রোহ পেয়েছো। কার বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। তাহলে বলো উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। এখন বলো তো এই যে গয়ের নম্বর কত? 3।
এখানে তিনই তোমাকে দিতে হবে টিচারকে, কিন্তু সেই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। কি ফর্মুলা সেটা? এইখানে তোমরা জানো 1 1 1, এটা কিন্তু 3টা স্তরে নম্বর বিভক্ত করা আছে। প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয়টা হচ্ছে অনুধাবনমূলক এবং কবিতাকে ব্যাখ্যা, 3 নম্বরটা হচ্ছে উদ্দীপককে মিলিয়ে দেওয়া। আমি আবারও বলছি, আমি একটা উত্তর করেও তোমাকে দেখাই দিচ্ছি। উদ্দীপকে গয়ে 3 নম্বর। 3 নম্বরের জন্য পড়তে গেলে তোমাকে প্রথমে জ্ঞানমূলক একটা উত্তর করে নিতে হবে, অর্থাৎ উদ্দীপকের সাথে কবিতার সাদৃশ্যপূর্ণ জায়গাটা কি, শুধু ওইটুকু কোট করে 1 থেকে 1.5 লাইনের মধ্যে অ্যান্সার করলে তুমি পাবা 1 কত 1। এরপরে বলা হয়েছে গ শুরু করতে হবে অনুধাবনমূলক দিয়ে। অনেক শিক্ষার্থী করে কি উদ্দীপক লিখে দেয়, কবিতা লিখে দেয়। না, উদ্দীপক বা কবিতা না, তোমার অনুধাবন শক্তি থেকে স্টার্ট করতে হবে। আমি স্টার্ট করে দেখাই দিচ্ছি। তারপর ওই স্টার্টের সাথে তোমাকে শুধুই আলোচনা করতে হবে প্রথমে কবিতা অংশটুকু। কতটুকু? যতটুকু উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ততটুকুই। অর্থাৎ তুমি যখন কবিতাকে আলোচনা করবা, ঠিক সেই জায়গায় কোনো উদ্দীপক ঢুকায়ে খিচুড়ি পাকানো যাবে না। অনেক ছেলে মেয়ে উদ্দীপক একবার কবিতা একবার, উদ্দীপক একবার কবিতা একবার, ভাই এটি করা যাবে না। তোমার জ্ঞানমূলক হয়ে যাওয়ার পরে অনুধাবনে যে আলোচনা করবা সেটা শুধু কবিতার আলোচনা। কতটুকু? ওই বিদ্রোহের অংশটুকুই। এই কবিতার ওই অংশটুকু আলোচনার পরে তোমাকে কি করতে হবে? এরপরে শুধু উদ্দীপককে ব্যাখ্যা করতে হবে। কতটুকু? উদ্দীপকের সাথে কবিতার বিদ্রোহের অংশটুকু করে তারপর তোমাকে মিলাই দিতে হবে। আমি অ্যান্সার করে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। আলোচ্য উদ্দীপকের সাথে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হলো অন্যায় বা অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহের যে জায়গা, সেইখান থেকে উদ্দীপক এবং কবিতাটি একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। এই যে তুমি শুরুতেই কি করলা, এই যে জ্ঞানমূলক অ্যান্সারটা করে দিলা, 1 থেকে 1.5 লাইনের মধ্যে একটা প্যারা হলো জ্ঞানমূলক, 1 লাইন থেকে 1.5 লাইন। ওকে, আবারও বলছি, আলোচ্য উদ্দীপকের সাথে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার অন্যায় বা অপশাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই জায়গা থেকে উদ্দীপক এবং কবিতাটি একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। শেষ। এরপরে একটা প্যারা হবে যেটা হবে অনুধাবনমূলক। অনুধাবনের সাথে তুমি আলোচনা করবা শুধু কবিতা পাঠটুকু, কবিতা ছাড়া আর কিছু আলোচনা হবে না। আমি বলছি, দেখো, সেটা হচ্ছে যুগে যুগে কালে কালে পৃথিবীতে সর্বদাই ন্যায়ের পক্ষের বিপরীতে অন্যায় দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু সর্বদাই ন্যায়ের শক্তির কাছে অন্যায়ের শক্তির পরাজয় ঘটেছে। বিদ্রোহী কবিতা এখানেই লেখা শুরু করবা। যেমনটা বিদ্রোহী কবিতায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে অন্যায় শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা দীর্ঘদিন থেকেই একটা অপশাসন আমাদের উপর জারি করে রেখেছিল, কিন্তু এই কবিতার ভিতরে কাজী নজরুল ইসলাম সেই ব্রিটিশ উপনিবেশবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন, তিনি প্রতিবাদ করেছেন। তিনি এই কবিতার ভেতরে একেবারে ব্রিটিশ শাসনের আইন থেকে শুরু করে তার প্রত্যেকটা স্তরে স্তরে তিনি ভয়ঙ্কর হুঙ্কার দিয়েছেন। এই অপশাসনের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ প্রকাশ করতে গিয়ে কখনো ইতিহাসের পৌরাণিক কাহিনী, কখনো কখনো ভগবান দেবতাদের শক্তিকে পর্যন্ত উপস্থাপনের চেষ্টা করেছেন। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে এই যেন এক চরম বিদ্রোহের বহিঃপ্রকাশ ঘটতে দেখেছি আমরা বিদ্রোহী কবিতার ভেতরে। এইটা হলো সেই কবিতার আলোচনা। এরপরে তুমি চলে যাবা কি উদ্দীপকের বেড়াতে। আলোচ্য উদ্দীপকের ভেতরেও আমরা যদি একটু লক্ষ্য করি দেখব, এখানেও কবি বলেছেন তিনি যুগে যুগে আসেন, মহাবিপ্লব ঘটাতে আসেন। যখনই পৃথিবীতে অন্যায় অপশাসন ভর করে, ঠিক সেখানেই তিনি তার হাহাকার সৃষ্টির জন্য, গভীর মর্তে সাহারা পর্যন্ত তার অনুতাপ সৃষ্টির জন্য তিনি এক মহাবিপ্লব ঘটান। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে এখানেও কবিকে মহাবিপ্লব ঘটাতে দেখা যাচ্ছে। সুতরাং এই যেটা লেখা যখন শেষ হলো, এইখানে বলবে সুতরাং আলোচ্য উদ্দীপকে কাজী নজরুল ইসলামের ব্রিটিশ উপনিবেশবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে বিদ্রোহ, উদ্দীপকের ভিতরেও কবির একই বিদ্রোহ বিপ্লবের বহিঃপ্রকাশ ঘটতে দেখেছি। সুতরাং বিদ্রোহী অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের দিক থেকে একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 লাইনে তুমি বিদ্রোহের দিক থেকে সাদৃশ্যপূর্ণ, 2 নম্বর হচ্ছে কবিতাকে এক্সপ্লেইন করবা এবং কবিতার ভিতরে অবশ্যই কোন কোন বিষয়ে বিদ্রোহ দেখানো হয়েছে, 3 নম্বর হচ্ছে উদ্দীপকেও যে বিপ্লব বিদ্রোহের কথা বলা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের দিক থেকে একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ। দ্যাটস ইট। এইটা অনেকে জিজ্ঞেস করে কত পৃষ্ঠা? বাবা 2 পৃষ্ঠা। এটা ইন্টারমিডিয়েট, এটা অ্যাটলিস্ট 2 পৃষ্ঠা তোমার তথ্যবহুল করতে হবে, এবং এটি 2 পৃষ্ঠা দেখতে দেখতেই সময় কিন্তু চলে যায়, খুব একটা বেশি সময় লাগবে না। এবার চলে আসো। সুতরাং তাহলে তুমি লক্ষ্য করো, জ্ঞানমূলকে 1, অনুধাবনে 2, এবং দেখো গয়ে কিন্তু 3। তাহলে পারে মোটামুটি এখানে 6 নম্বর কিন্তু অ্যাকুরেসি আছে পাওয়ার ক্ষেত্রে। এবার চলে আসো ঘয়ের ক্ষেত্রে। ঘ কি করব আমরা, ঘয়ে কোথায় ভুল হয় সেটি দেখো।
উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাবকে ধারণ করে না, মন্তব্যটির সার্থকতা বিচার করো। প্রশ্নটি দেখেই তোমরা বুঝতে পারছো, যারা ক্লাসের শুরুতে দেখেছো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে কবিতার ভিতরে আমরা মোট 3টি বিষয়বস্তুর উপরে কবিতাটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। 1 নম্বর হলো কবির আত্মবিশ্বাস, 2 নম্বর হচ্ছে ব্রিটিশ উপনিবেশবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, 3 নম্বর হচ্ছে অধিকার বঞ্চিত শাসিত শোষিত ভারতবাসীর বা বঙ্গবাসীর পক্ষে কবির অবস্থান। তাহলে 3টি কন্টেন্ট উপর দাঁড় করিয়েছিলাম। কিন্তু উদ্দীপকের ভিতরে লক্ষ্য করে দেখো, উদ্দীপকটি কিন্তু একটি কন্টেন্টের উপর দাঁড়িয়ে আছে। সুতরাং এটা কিছু ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও এই যে সার্বিক ভাব নয়। এখন প্রশ্ন হলো ভাইয়া লিখবো কি করে? লেখার স্টার্টিং এ অনেক শিক্ষার্থী তোমরা ভুল করো। এটি 4 নম্বরের জন্য। প্রথমেই বলে রাখি, এই 4 নম্বরের জন্য শুরুতে স্টুডেন্টদের যেটা সমস্যা সেটি হলো উদ্দীপক এবং কবিতাকে সমপরিমাণ ভাগ করে দেয়। এটি একদমই ভুল। এটা হলো বাবা ঘ নম্বর, যেখানে উচ্চতর বিশ্লেষণ করতে হবে। কার? কবিতার গভীর থেকে গভীরে তোমাকে প্রবেশ করতে হবে। আমি উত্তর করে তোমাকে দেখাই দিচ্ছি। তার আগে যেসব শিক্ষার্থী লেখো সায়েন্সের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, বাংলা তো সৃজনশীলের মূল কোডের জায়গা, এইখানে তোমার ভুল করার কোনো চান্সেস নাই। হ্যাঁ, এইখানে যে কাজটি করবা সেটা হলো, অনেকে লেখো না বিদ্রোহী কবিতাটি, আলোচ্য উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে সক্ষম হয়নি, মন্তব্যটি যথার্থতা নিচে তুলে ধরা হলো, নিচে দেওয়া হলো। এই কথাটা লিখলে তোমার 1 নম্বর আগেই কাটা হবে, এটি লিখবা না। তাহলে কি লিখবো ভাইয়া? এইখানে ঘয়ের উত্তরে স্টার্টিং হবে এইভাবে, লক্ষ্য করো। আলোচ্য উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে সক্ষম হয়নি, মন্তব্যটি যথার্থ। শেষ। নিচে দেওয়া হলো, নিচে তুলে ধরা হলো, এই কথাটি লেখা যাবে না, মন্তব্যটি যথার্থ। এই যে ঘয়ে মন্তব্যটি যথার্থ শেষ করলাম। এইবার শিক্ষার্থীদের আমি অনুরোধ করব, প্রায় 60 থেকে 70% জায়গা জুড়ে তুমি বিশ্লেষণ করবা কার? কবিতার বা গদ্যের বা পদ্যের। আর বাকি 30% জায়গাকে তুমি উঠায় আনবা উদ্দীপক। কেন? যে আসলে কতটুকু চিত্রিত করতে সক্ষম হয়েছে সেটা বোঝানোর জন্য। আমি উত্তরটি করে দিচ্ছি শেষ বেলায়, তোমরা একটু দেখে নাও। এইভাবে হতে পারে, আলোচ্য উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে সক্ষম হয়নি, মন্তব্যটি যথার্থ। এইবার তুমি বিশ্লেষণ করবে কার? কবিতাকে। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ একটি কবিতা, যে কবিতার মধ্যে দিয়ে মৃতপ্রায় ভারতবাসী নতুন করে জাগরণের স্বপ্ন দেখেছিল। 100 বছর ধরে এই যে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে এই ভারতবাসী বা বঙ্গবাসী যখন ভুলতে শুরু করেছে স্বাধীনতার স্বাদটি কেমন, ঠিক বিদ্রোহী কবিতাটি ঠিক তখনই তাদের ভেতরে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। বিশাল এক বড় শক্তি এই উপনিবেশবাদ শাসন ব্যবস্থা জানা সত্ত্বেও কবি কলম হাতে তুলে নিলেন এবং জাগরণ ঘটালেন। তিনি এই ব্রিটিশ শক্তির শক্তিমত্তা জানতেন, তাই তিনি এখানে এই ব্রিটিশ উপনিবেশবাদ শাসন ব্যবস্থার সম্পন্ন আইনকে তোয়াক্কা না করে তিনি বিদ্রোহ ঘোষণা করলেন। আর এই বিদ্রোহের সময় কখনো কখনো তিনি ইতিহাসের পৌরাণিক কাহিনী, কখনো দেবদেবতার শক্তি, কখনো দেবতার পুত্রের শক্তি, কখনো কখনো বা ইসলাম ধর্ম বা বিভিন্ন ধর্মকে উঠিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এবং পৃথিবীর যত ধ্বংসাত্মক যে কাহিনীগুলো রয়েছে, বর্ণিত রয়েছে ইতিহাসে, সেই শক্তিগুলোকে কাজে লাগিয়ে তিনি ব্রিটিশ উপনিবেশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে চরমতম বিদ্রোহ ঘোষণা করলেন। ফলে এই কবিতার শুরুতে যেমন আত্মবিশ্বাসকে তিনি ফুটিয়ে তুলেছেন, 2 নম্বরে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার চরমতম বিদ্রোহ। আবার এই কবিতার কিছু কিছু লাইনে দেখলে বোঝা যাবে যে তিনি কখনো শোষিত বঞ্চিত মানুষের পক্ষেও অবস্থান নিয়েছেন। 1 হাতে মম বাঁকা বাঁশের বেসরি, 1 হাতে রণতুর্য, যবে উৎপীড়িতের কন্দণ্ডল আকাশে বাতাসে ধ্বনিবে না। একটু লক্ষ্য করে দেখো, এই কবিতার ভেতরে তিনি মাঝে মধ্যে অধিকার বঞ্চিত মানুষের বুকে গতি ফিরাতে এসেছেন। তিনি তাদের পাশে দাঁড়াতে চেয়েছেন। তাদের উপর অত্যাচার যতদিন বন্ধ না হবে ততদিন তিনি এই মিশনকে, তার এই বিদ্রোহকে জারি রাখতে চেয়েছেন। অর্থাৎ এই কবিতার শুরুতে একদিকে তিনি তার আত্মবিশ্বাসের ঘোষণা করেছেন, দ্বিতীয়ত তিনি এইখানে অন্যায়ের বিরুদ্ধে, ব্রিটিশ উপনিবেশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি চরম বিদ্রোহ প্রকাশ করেছেন, অন্যদিকে এই বঙ্গবাসীর পক্ষে তিনি অবস্থান করেছেন। এই যে কথাটা বিশ্লেষণ করে দিলা। এরপরে কিন্তু উদ্দীপকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কবি এখানে শুধু অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের কথাটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন। উদ্দীপকের ভেতরটাতে শুধু বিপ্লব ঘটাতে চেয়েছেন অন্যায় অপশক্তির বিরুদ্ধে। আর কবির যে আত্মবিশ্বাস, যে মানুষের পক্ষে যে কবির সহাবস্থান, সে বিষয়গুলো ফুটে ওঠেনি। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের জায়গা থেকে বিবেচনা করলে একে সাদৃশ্যপূর্ণ হলেও কবির যে আত্মবিশ্বাস এবং এই ভারতবাসীর পক্ষে কবির যে অবস্থান, সেই অবস্থানগুলোকে চিত্রিত করতে সক্ষম হয়নি উদ্দীপকটি। সুতরাং আমরা বলতে পারি এটি সামগ্রিক ভাব নয়, আংশিক ভাব মাত্র। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা ঘ বুঝতে পেরেছো। ঘয়ে কিভাবে লিখতে হবে? অবশ্যই বড় অংশ জায়গা জুড়ে কবিতার উচ্চতর বিশ্লেষণ করতে হবে এবং কিছু অংশ জায়গা জুড়ে তোমরা উদ্দীপককে তুলে ধরবা। এইভাবে যদি ঘ লেখো, অ্যাটলিস্ট তোমাকে কি 3 দিবে।
কারো দয়া হলে 4ও দিতে পারে। তাহলে 9 পেতে কিন্তু কোনো বাধা নেই। তাহলে এই আলোচনাটি যারা দেখলা, আমার বিশ্বাস তারা বিদ্রোহী কবিতার অনেকখানি তোমার সলভ হয়ে গেল। ওকে, আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি। ওকে, চলে আসো প্রান্ত। স্যার, আপনি এতক্ষণ যে ক্লাসটা নিলেন, আমার আসলে হাই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। মানে আমাদের একটা স্যার ছিল, শফিকুল স্যার, শ্রদ্ধা স্যার, আমি জানি না দেখবে কিনা, উনি ঠিক এইভাবেই বুঝিয়েছিল এবং আমার একেবারে ওই কথাটাই মনে পড়তেছে। তো আমার মনে হলো কি, আপনি যা বললেন আমাকে একটু কলমটা দিবেন, আমি জাস্ট আপনার লেখাটা কিভাবে লিখবে আমি একটু দেখাই দিই। এটাই পাশে আসেন। আচ্ছা। তো স্যার, আপনি যেটা বললেন যে ফার্স্ট অফ অল আমি যখন 1 নং প্রশ্নের উত্তরটা সাপোজ আমি লিখলাম, একটু খেয়াল করবেন, একটা স্টুডেন্ট হয়তো বা সে স্টার্ট করতেছে। তো স্যার, আপনার বিদ্রোহী কবিতার আপনি প্রথমে যেটা বললেন যে উদ্দীপকটা ছিল আমার ক নাম্বার প্রশ্নের উত্তরটা 1 লাইনে হতে হবে, রাইট? 1 লাইনে অল্প শব্দে হতে হবে। আচ্ছা, তাহলে স্যার আমি সাপোজ এটা আমার পরীক্ষার খাতা, স্যার এটা আমার হচ্ছে মার্জিন, স্যার ঠিক আছে? স্যার আমি কি তাহলে স্যার ক নাম্বারটা, আমাকে স্যার বলেছিল, আমার হাই স্কুলে এখনো মনে পড়ছে, যে আমাকে বলেছিল প্রান্ত সবসময় লেখার সময় ক নাম্বারটা এইখানে দিবা, দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা, এখানে দিতে পারবা, তুমি এখানেও দিতে পারবা, দুই জায়গায় দেওয়া যাবে। এখান থেকে দিলে কি অসুবিধা হবে? না, অসুবিধা। আচ্ছা স্যার, তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তরটা ক নাম্বার জন্য স্যার কি ছিল? ক নম্বর ছিল কবি কি মানেন না। আচ্ছা, ওটা কি বলেছিলেন আপনি? কবি আইন মানেন না। আচ্ছা, তাহলে স্যার আমি হচ্ছে এইখানে সুন্দর করে লিখলাম কবি আইন মানে আইন মানে না, ঠিক আছে স্যার? এটা আইনে দীর্ঘই দিও না, ওটা বিদেশি শব্দের রস্বই দিও। আচ্ছা, হ্যাঁ, তাহলে স্যার আমি কি দিব? হ্যাঁ, রস্বই। আচ্ছা, বাংলা বিদেশি শব্দের রস্বইকার হয়। আচ্ছা, তাহলে আইন মানে না, এই তো স্যার দেখেন, আমি মানেন না, মানেন না, রাইট? আপনি করে বললাম আর কি। ওকে ওকে, নো প্রবলেম। কবিকে এবার স্যার আমি কি করব, খ নাম্বারটা স্যার আপনি যেটা একটু গ্যাপ বলেছেন, দিবে, একটু গ্যাপ দিবে। এই তো স্যার গ্যাপ দিলাম। এবার স্যার আপনার যে ব্রিফটা ছিল, আমি তো শুনেছি, খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, আমি একটু বলি। এখানে যেটা আপনি বলেছেন স্যার, সেটা হচ্ছে যে প্রথমত জ্ঞানমূলক অ্যানসার করতে হবে, রাইট স্যার? আমি এটা নম্বরে লিখতাম স্যার। হ্যাঁ, আর লিখতে হবে না, লিখে সময় নষ্ট করতে হবে না। তাহলে স্যার আমি একটু বলি যে হ্যাঁ, আপনি এইটা হবে এতটুকু। এতটুকু। ওকে, এখন স্যার আমি হচ্ছে যে যখন আমাকে সাপোজ এখানে বলা হলো যে এখানে মানে ব্যাখ্যা বলতে কি বোঝানো হয়েছে, বলতে কি বোঝানো হয়েছে, আমি আগে 1 লাইনে বলবো, ওই লাইনের মর্ম কথা তোলার জন্য 1 নম্বর বরাদ্দ। সাপোজ আমি বললাম যে এই জায়গায় ওই কবিতা, কবির হচ্ছে যে এই লাইনটা দ্বারা অমুক বিষয়কে বোঝানো হয়েছে, হ্যাঁ, বা উনি খুব খারাপ মানুষ, এটা বোঝানো হয়েছে, দ্যাটস ইট। এখন স্যার ওই খারাপটা কি, সেই খারাপটার কিছু বর্ণনা আমি এখানে একটু দিয়ে দেবো, তাই তো? বিষয়টা হচ্ছে এই লাইনে যে মর্ম কথাটা, সেটি 1 লাইনে উত্তর করা হলো। ওই লাইনটা বলতে আসলে কবি কি বুঝাইছেন সেটি প্যারা করে 4-5 লাইনের মধ্যে সেই ব্যাখ্যাটা করে দিতে হবে। লক্ষ্য করো, এই পুরো ব্যাখ্যার জন্য কিন্তু 1 নম্বর বরাদ্দ, আর এই 1 লাইনের জন্য কিন্তু 1 নম্বর বরাদ্দ। একটু আমাকে দিবেন, আমি একটু মানে বাচ্চাদের আমি একবারে ভালো করে দেখাতে চাচ্ছি কি, যে আপনাকে যেহেতু পেয়েছি, যেহেতু আমি ওখান থেকে শুনে কিন্তু অনেকটা আত্মস্থ করে ফেললাম। সাপোজ আমরা এখানে বললাম, এখান থেকে শুরু করলাম যে কবির মধ্যে প্রতিবাদী চেতনা পাওয়া গিয়েছে। ইমাজিন, এটা কি বলা যাবে স্যার? না, এটা আসলে ঘয়ে এইভাবে আসে না। আচ্ছা, আচ্ছা, ধরো এই আলোচ্য উদ্দীপকটি দ্বারা বঞ্চিত ভারতবাসীর পক্ষে কবি অবস্থান ব্যক্ত করেছেন, এই কথাটা লিখবে, এটা 1 লাইনে লিখতে হবে। আচ্ছা, আমি একটু ছোট করে একটু ওদের বোঝানোর জন্য লিখতেছি যে ভারতবাসীর পক্ষে কবির অবস্থান ব্যক্ত হয়েছে। কবির অবস্থান। আচ্ছা, আমি কেন দেখাচ্ছি আপনাকে বলতেছি, 1 মিনিট। কবির অবস্থান, জাস্ট আর আমাকে কবির অবস্থান ব্যক্ত হয়েছে। স্যার এই যে ব্যক্তটা, সাপোজ স্টুডেন্টরা স্যার এখান থেকে লিখবে না, দেখতে সুন্দর লাগবে? না না না, ওকে, এখান থেকে লিখবে। এটা তো মার্জিন, আসলে ব্যাপারটা হলো, এটা হলো যে মার্জিন, হ্যাঁ, এটা খাতার মার্জিন। হ্যাঁ, এটা যদি ক হয়, খটা 1 লাইনে, এবং যেখান থেকে লেখা শুরু করবে প্রত্যেকটা লেখাটা সেখান থেকে লিখতে হবে। হ্যাঁ, আমি তো ওটাই বলছি আপনাকে। হ্যাঁ, এটা হচ্ছে এখান নেক্সট থেকে আমি এখন আটকে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড প্যারা। ওকে ওকে ওকে, গুড, ঠিক আছে। এবার স্যার আমরা যদি গ নাম্বারে চলে যাই, তাহলে গ নাম্বার আপনি বললেন যে 3টা প্যারা। আমি করে দিচ্ছি। হ্যাঁ, এটা তুমি আসলে যেটা চাচ্ছ আমি বুঝতে পেরেছি। কারণ আমি এই যে গ নম্বর, যেটা গ নম্বরের প্যাটার্নটা হচ্ছে এটা গটা কিন্তু এখানেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে। হ্যাঁ, এখানেও দেয়। আমরা এখানে দিলাম। গয়ের হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে জ্ঞানমূলক উত্তর, এটা একটা প্যারা। বলবে যে উদ্দীপকের সাথে তার মিল কতটুকু রয়েছে। এই বিদ্রোহের জায়গা থেকে সাদৃশ্যতা বিদ্যমান, এইটুক লেখার জন্য আমি প্রথম লাইন এটা লিখবো যে হ্যাঁ পেয়েছি, খুঁজে পেয়েছি, কাহিনী শেষ। এইটা। এবার স্যার আমি পরেরটা এখান থেকে শুরু করব। হ্যাঁ, একটু গ্যাপ দিয়ে পরের কবিতাকে ব্যাখ্যা করা এবার হবে। স্যার আপনি যেটা বললেন যে কবিতার মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, কবিতার মধ্যে ঢুকতে হবে, তবে নিজের বেসিক কথাবার্তা এখানে থাকবে প্রথমে। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে একটা প্যারা। হ্যাঁ, যেখানে তোমার কবিতাটাকে এক্সপ্লেন করে দিলাম। আবার নেক্সট এখান থেকে শুরু। নেক্সট একটু বলি, এরপর তুমি উদ্দীপককে এক্সপ্লেন করবা। উদ্দীপকের জন্য এই একটা প্যারা হবে। হ্যাঁ, এই প্যারাটা ধরে নাও উদ্দীপকের জন্য হলেই কিন্তু শেষ না। এটি হচ্ছে
জ্ঞানমূলকের জন্য, এখানে কবিতাকে ব্যাখ্যা করা হলো, এখানে উদ্দীপককে ব্যাখ্যা করা হলো। এখন ওই যে সুতরাং আমরা বলতে পারি Merge করে দেব। এই যে এটাকে মার্জ করতে হবে এক দুই অতএব লাইনে। পরিশেষে দেখা যাচ্ছে যে সুতরাং আমরা উদ্দীপক বলতে এবং পারি যে কবিতার উদ্দীপক- মধ্যে থেকে একটা জিনিসই ফুটে উঠেছে যে হ্যাঁ, সেটা ভারতের হচ্ছে- পক্ষে যেহেতু অবস্থান নিয়েছিল, তার মানে এখানে একটা বিদ্রোহিতা কোনো কারণে হ্যাঁ, ফুটে একে উঠেছে। অপরের সাথে বিদ্রোহের জায়গা থেকে Suppose এরকম একটা সাদৃশ্যপূর্ণ। কথা আমি বলে দিতে এইটা পারবো কিনা? একটা প্যারা, এটা একটা প্যারা, এবং দুইটাকে মার্জ করতে হবে এখানে এসে। এটি ঘ। অ্যান্সার ফাইনালি ঘ নাম্বারটা সেম হবে। হ্যাঁ। ক খ গ ঘ, তার মানে হচ্ছে 4টা প্যারা হবে। এবং স্যার বাচ্চারা আপনি বললেন, আমি খেয়াল করে দেখলাম তারা যেন 22 থেকে 25 মিনিটের মধ্যে একটা 22 মিনিটের মধ্যে পুরো ক খ গ ঘ ফিনিশিং করবে। ওকে ওকে আমি কথা একটু বেশি বলেছি, সেক্ষেত্রে এটাকে তো সামারাইজ করবে, বোঝানোর জন্য বেশি কথা বলেছি। বলার জন্য আরো একটু ইন্টারাপ্ট করছি, সরি ফর দ্যাট। যে আমি দেখবো যে ডিসক্রিপশন বক্সে স্যারের পেজের লিংক দিয়ে দিছি, ঠিক আছে? তো স্যার তো আমাদের পেজে ক্লাস নিচ্ছে, বাট স্যারের একটা নিজস্ব পেজও আছে। তো তোমরা ওখানে আমার যে সকল শিক্ষার্থী তোমরা আমাকে দেখছো, তারা অবশ্যই স্যার আসলে এটা দাবিদার, মানে উনি যেভাবে ভালো ভালো ক্লাস নিয়ে দিচ্ছেন এবং ভালো ক্লাস আরও নিবেন, কারণ তোমরা বুঝতে পারছো ওনার অলরেডি চোখের সমস্যা, তারপরে উনি আসলেন। তো আমি ওনার কাছে অনুরোধ করেছি এক প্রকার, আসলে অনুরোধ না তো, স্যার নিজেও আসলে এটার জন্য আসলে মানে কি বলবো, আমি চাচ্ছি যে ছেলেমেয়েরা পাক সবকিছু। তো আমি চেষ্টা করছি, একটু অসুস্থ, তারপর আমি চেষ্টা করছি তোমাদের এমসিকিউ সিকিউ গুলোর আরো বিশদ বর্ণনা নিয়ে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে। একটা রিকোয়েস্ট করি, কারণ ওই বাচ্চারা ধরেন কি যে 27 তারিখ থেকে দেখা যাচ্ছে পড়া প্রথম পত্রটা স্টার্ট করবে। মোটামুটি বলতে পারে। তো আমরা এর 27 আগে বা আমরা 28 একটু মানে হ্যাঁ, ক্লাসগুলো দিব, ওর মধ্যে যেমন তারা দেখতে পারে। Okay, তো এই আর কি, আমি যেভাবে সৃজনশীল দেখিয়েছি, কোথায় কি বললাম, এটা একটু নক করতে হবে, দেখতে হবে। আর এইভাবে যে বিদ্রোহী কবিতাটা আজকে আলোচনা হলো, এর চেয়েও বিশদ আলোচনা করি, সিকিউ গুলো আমরা দিব, আর পুরো সবগুলো থেকে এমসিকিউ দিয়ে আমি সামনে ক্লাস দেবো। আর প্রথম দিকে যে সাজেশনটি দেওয়া হয়েছে, এই সাজেশনটি তোমরা ফলো করো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।